সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার বিষয় রেখেছি নির্বাচন, সহিংসতা ও প্রতিহিংসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। জনাব বদরুদ্দোজা বাদল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, যেহেতু 2026-এর 12ই ফেব্রুয়ারি দেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই নির্বাচনটি আসলে আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে। কারণ প্রায় 17 বছর তিনটি মেয়াদের নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারেনি। এবারে জনগণের প্রত্যাশা একটি বড় নির্বাচনে তারা শেষ পর্যন্ত তাদের ভোটের অধিকার ফিরে পাবেন। সেই পথে আমরা কতটুকু এগুচ্ছি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। যেহেতু নির্বাচন, সহিংসতা এবং প্রতিহিংসা এই বিষয়টি আজকে আলোচনার বিষয় রেখেছি। আমি ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরি, আজকে সেটি প্রকাশ পেয়েছে। শনিবার এমএসএফ এর দেয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন চিত্রে উঠে এসেছে। সেটি হলো যে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের তুলনামূলক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএসএফ বলছে, গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। রাজনৈতিক সহিংসতায় জানুয়ারি মাসে আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এমএসএফ বলছে, দুষ্কৃতিকারীদের হামলায় নিহত ও আহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা রাজনৈতিক সহিংসতা নৃশংসতা বৃদ্ধির দিকটি নির্দেশ করে। নির্বাচনী সহিংসতা ছিল জানুয়ারি মাসের অন্যতম সবচেয়ে ভয়াবহ মানবাধিকার সংকট। এই বিষয়গুলো উঠে এসেছে এমএসএফ এর এই প্রতিবেদনটিতে বা পরিসংখ্যানটিতে। আপনার কাছে একটু জানতে চাই, যখন এই রকম একটা নির্বাচনকালীন সময়ে, মানে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে, সহিংসতা বা হত্যাযজ্ঞের ঘটনাগুলো ঘটছে রাজনৈতিক উদ্দেশ্যে, তখন আসলে অনেকে এটিকে আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক যে বিচার ব্যবস্থা তার দুর্বলতার প্রকাশ বলে মনে করছেন। আপনি কি মনে করেন বদরুদ্দোজা বাদল? আপনাকে ধন্যবাদ, আর ধন্যবাদ দর্শকদেরকে। তো আমার বিশ্লেষণটা হচ্ছে, দেখুন, দীর্ঘ 17 বছর পর মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং আমরা সবাই বলে থাকি যে নির্বাচন হবে উৎসব মুখর। এখন উৎসব যখন হয় তখন তো একটু হই হুল্লা, আন্দোলন, তারপরে মিটিং মিছিল, এটা হবে, এটাই স্বাভাবিক। তবে এই উৎসব বা আনন্দ বা উল্লাস, এটা যেন সহিংসতায় না যায়, এটা কাউরই কাম্য না, কোনো রাজনৈতিক দলেরই কাম্য না। তবে যেহেতু দীর্ঘ বছর পর নির্বাচন হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই যে সবগুলা বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে, এই সবগুলোই যে নির্বাচন সংক্রান্ত বা রাজনৈতিক, এটাও কিন্তু না। এর ভিতরে আপনার কিছু সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যেও এরকম গোলমাল হয়েছে, ব্যক্তিগত আক্রোশও হয়েছে। তবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনার যে যেখানে যে অবস্থায় নির্বাচনে আছে করতেছেন, তো প্রত্যেক দলকেই আসলে সর্বোচ্চ সহিষ্ণুতা দেখাতে হবে। যারা অসহিষ্ণু হবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, এটা নো ডাউট। কারণ মানুষ এখন সচেতন। আপনি 1 মিনিটের ক্লিকেই সারা ওয়ার্ল্ডের নিউজ চলে যাচ্ছে, কে কি অপরাধ করতেছে, কে দায়ী, কে অপরাধের সাথে সংশ্লিষ্ট। রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করছে বলে রাজনৈতিক দলগুলো মানে এটা আপনাকে খুব যে সার্বিক নির্বাচনে প্রভাব ফেলবে এটা আমি মনে করি না। কারণ এটা অনেকটা আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, দূরবর্তী ঘটনাও বলতে পারেন। কারণ আপনি ইলেকশনের সামনে যদি একটু মিডিয়াতে একটু এই গোলমাল, চিল্লাচিল্লি, চেয়ার ছোড়াছুরি না হলেও, তাহলে আপনি ইলেকশনের আমেজ, আনন্দ বা একটা কিছু হচ্ছে এখানে, এটা বুঝবেন কেমনে? মানুষ তো বুঝবেই না। উৎসব একটা জিনিস, উৎসব বা সেলিব্রেশন একটা জিনিস, যেটা আমরা কিন্তু হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে, যেটা আমরা সবসময় পক্ষপাতী না, সেটা হচ্ছে যে এটা যেন ওই মবের মতো, মব সংস্কৃতিতে গিয়ে হত্যার কারণ না হয়ে দাঁড়ায়, হতাহতের কারণ না হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কথা কাটাকাটি হতে পারে, হইহুল্লা হতে পারে, গোলমাল হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই আমাদের বিএনপি এত বড় দল, এই দল থেকে কোনোভাবেই এটা কাম্য না যে এটা সহিংসতায় গিয়ে মানে মৃত্যু পর্যন্ত যাবে বা সিরিয়াসলি ওন্ডেড হবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। তবে এখানে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন যখনই যেখানে মিটিং হচ্ছে,
থার্ড পার্টিও কিন্তু আছে। শুধু যে দুই দলের কোন দল তা না, কিন্তু এটাকে অনেক সময় দেখা যায় যে কন্ট্রোলের বাইরে চলে যায়, থার্ড পার্টির কিছু লোকজন ভিতরে ঢুকে এটাকে মোবিলাইজ করার চেষ্টা করে, এটাকে সহিংসতা নেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তটা যেন প্রত্যেক দল তাদের নেতাদের নিয়ে সহিংসতা থেকে নিবৃত্ত থাকে, এটার জন্য বিএনপির প্রতিনিয়তই, ইভেন কি আপনার এই শুধু সহিংসতা না, ইভেন কি দলীয় কর্মকাণ্ডেও যদি কোনো সময় একটু ব্যত্যয় করতেছে, বিএনপি কিন্তু প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে। বিএনপির ওপর থেকে মানে উচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে আপনি যেমনটা বললেন যে ব্যবস্থা নিচ্ছে এবং তাদের প্রতি এক ধরনের নির্দেশনা আছে, কিন্তু তারপরও শেরপুরে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, এটি কিসের? এখন দেখুন, এটা তো আসলে আমরা একপাক্ষিকভাবে তো কাউকে দোষ দিতে পারি না, তবে আমার মনে হয় এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এটার জন্য এক্স্যাক্টলি কারা দায়ী, তদন্ত হলে যারাই দায়ী হোক তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। এটা আমার স্ট্যান্ড, বিএনপি স্ট্যান্ড আমি মনে করি। কিন্তু বিএনপির একদম সরাসরি অভিযোগ আছে যে বিএনপির নেতাকর্মীরা এই ঘটনা, এটা কিন্তু অভিযোগ, এটা কিন্তু প্রমাণিত না, এটা কিন্তু তদন্তে প্রমাণিত হয় নাই। কারণ আমাদের কাছে এরকম তথ্য আছে যে ইচ্ছাকৃতভাবে একটা গোলমাল করার জন্য জায়গা ধরে বসে আছে, জায়গা ছাড়বে না, এদের প্রোগ্রাম এরা করতে যাচ্ছে, এদেরকে যেতে দেওয়া হচ্ছে না, একটা উত্তেজনা সৃষ্টি করতেছে, থার্ড পার্টি সুযোগ নিচ্ছে। কাজেই এটা তদন্ত হয়ে যদি যার বিরুদ্ধে আসুক, বিএনপি এটা নিশ্চিত থাকতে পারেন, বিএনপির যদি কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডে লিপ্ত থাকে, ডেফিনেটলি বিএনপি এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হচ্ছে। তৃণমূল পর্যন্ত এই নির্দেশনাগুলো কিভাবে পৌঁছায়? তৃণমূল পর্যন্ত আপনার প্রত্যেক জেলা পর্যায়ে, তারপরে বিভাগীয় যে আমাদের সাধারণ সম্পাদক আছে, জেলার যে নেতৃবৃন্দ আছে, থানার যে নেতৃবৃন্দ আছে এবং ইউনিয়ন লেভেল, আপনি শুনে আশ্চর্য হবেন যে নিজের দলের নেতার কথা না বললেই না হয়, সেটা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি বোধহয় একমাত্র নেতা, উনি ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথেও সরাসরি কথা বলেন, কিন্তু দলের একেবারে উচ্চ মহলের এই ধরনের সিদ্ধান্তগুলি তৃণমূল পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়টি নিয়ে কথা বলবো ব্যারিস্টার বদরুজ্জোৎ। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার বিষয় আজকে নির্বাচন, সহিংসতা ও প্রতিহিংসা। দর্শক জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে আমার আরও একজন অতিথি আমার সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য বিএনপি, তিনিও যুক্ত হয়েছেন আমার সাথে। হেলেন জেরিন খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় নির্বাচন, সহিংসতা ও প্রতিহিংসা। আমরা এর মধ্যে আলোচনা শুরু করেছি, জনাব বদরুদ্দোজা বাদল তার মতামত দিয়েছেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক এই সময়ে আমরা যদি নির্বাচনকালীন এই সময়টার বিভিন্ন ধরনের সহিংসতা কিংবা সংঘর্ষের কথাগুলো বিবেচনা করি, বিভিন্ন মানবাধিকার সংস্থা বা বিভিন্ন মানবাধিকার সংগঠন এটি বলছে যে দেশ ক্রমশই আসলে একটা সহিংস নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার কি মনে হয় এই সহিংসতা আর সংঘর্ষের ঘটনাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন? এবং সে সাথে বিএনপি মহাসচিব একটি মন্তব্য করেছেন, সেটি হলো যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আদায় করতে আমাদের খুবই কষ্ট হয়েছে। তিনি তার প্রেক্ষিতে তার ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো আলোচনা করেছেন যে কিভাবে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সরকার যদি এই নির্বাচনে সঠিক করতে না পারে, মানে সঠিকভাবে না করতে পারে, তাহলে আমাদেরকে আবারও উল্টো দিকে চলে যেতে হবে। তার মানে এক ধরনের সংশয়ের কথা তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে এখন এক ধরনের সংশয় রয়ে গেছে। কি ধরনের সংশয় সেটা? হেলেন জেরিন খান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে বাদল ভাই এখানে এসে তাকেও। দেখুন, আমাদের সংগ্রামী মহাসচিব যে বক্তব্য দিয়েছেন এটা আমি মনে করি যথার্থই উনি বলেছেন। কারণ কি, এটা তো সত্যি যে 36 জুলাইয়ের পরে বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা মনে আছে যে 36 জুলাই পরে 3-4 দিন পরে আমরা পল্টন পার্টি অফিসের সামনে একটা বিশাল জনসমাবেশ করেছিলাম। সেখান থেকে কিন্তু আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে কিংবা আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা থেকে, কারণ এই অভ্যুত্থান তো শুধুমাত্র এবারই হয়নি, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এটা না। কারণ বিএনপি, আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যেহেতু মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তো ফিল্ড মানে ওয়ার্ক করে যিনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
বিনির্মাণ করেছেন। তো সেটার একটা বিরাট অভিজ্ঞতা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও যুদ্ধকালীন সময় তিনি বন্দীও ছিলেন তার শিশুপুত্র দুজনকে নিয়ে। তো সব মিলে কিন্তু, এবং 90-এর গণ অভ্যুত্থানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানে 9 বছর তার যে বিরাট একটা আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে, সে সব কিছু মিলিয়েই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি একটা গোষ্ঠী যারা ওই সময় কিন্তু বিভিন্ন রূপ ধারণ করেছিল। আমরা তখন অনেকেই এই দেশের জনসাধারণ বুঝতে পারে নাই, কিন্তু আজকে আমরা কিন্তু ঠিকই দেখতে পেয়েছি যে, এবং কখনো কখনো কোনো দলের পক্ষ থেকে, কোনো নেতার পক্ষ থেকে কিন্তু এখন উঠে এসছে, এবং জনসাধারণের ভিতর থেকেও কিন্তু এখন স্পষ্ট যে, এবং তাদের মধ্য থেকে আপনি জানেন যে 3 জন উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে একজন মাহফুজ আলম, যে তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে অনেকগুলা মৌদুদিবাদের অনেকগুলা দোকান আছে, আর নতুন করে এনসিপির কথা বলেছিল, নতুন করে আর দোকানের শরিক হওয়ার কোনো দরকার নেই। তো এখন কিন্তু সেই মৌদুদিবাদের দোকানই হয়েছে। তারাই কিন্তু সেই সময় আমরা যে নির্বাচন চেয়েছি সেটার তীব্র প্রতিবাদ করেছে, এবং কখনো কখনো তারা কিন্তু আওয়ামী লীগের সাথে সমানভাবে বিএনপিকে একই পালে নিয়ে যেতে চেয়েছে। অথচ দেখেন, দীর্ঘ 17 বছর বিএনপির উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই যে চলে যাওয়া, এটা তো আমরা বলতে পারি যে আমাদের পক্ষ থেকে তিনি যদি সুচিকিৎসা পেতেন, তিনি যদি জেলে তাকে না নেওয়া হতো, তিনি হয়তো আরও বেঁচে থাকতে পারতেন। এবং আমাদের চেয়ারম্যান, যে তাকে মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়া হয়েছিল, তার উপরে নির্যাতন হয়েছিল, যে কারণে তাকে বিদেশে থাকতে হয়েছে, এবং সে যাতে দেশে আসতে না পারে সেই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো এই সকল কিছুই করেই কিন্তু আমরা এই 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু তারা কিন্তু এটা বিরোধিতা করেছে। কিন্তু বিরোধিতা করে এখন কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এটা কিন্তু ভালো হয় নাই। ধরেন 3 মাস না হোক, 6 মাসের মধ্যে যদি নির্বাচনটি হয়ে যেত, তাহলে আজকে দেশের এই আইন শৃঙ্খলার এত অবনতি ঘটতো না, অর্থনৈতিক এত দুরবস্থা হতো না, এবং এত কাদা ছোড়াছড়ি হতো না। এবং দেখেন, আইন শৃঙ্খলা বলতে তো কিছু নাই, আমাদের মহাসচিব তো যথার্থই বলেছেন যে সত্যিকার অর্থে কি নির্বাচনটা যে অন্তর্বর্তীকালীন সরকারটি সঠিকভাবে পরিচালনা করতে চাচ্ছেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোনো ভূমিকা পালন করছে না কেন? কারণ এই দায়িত্ব তো তাদের, কিন্তু তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকায় কিন্তু অনেক জায়গায় দেখা কেন যাচ্ছে। মনে হয় হেলেন, আমি একটু যুক্ত করি, সেটা হলো যে মানে নির্বাচনটিকে প্রলম্বিত করার পেছনে কি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বেশি দিন থাকার কোনো রকমের মোহ বা ইচ্ছা ছিল? মানে লাভটা কি? অন্তর্বর্তীকালীন সরকারের আমি সবাইকে বলবো না যে সবাই যে মোহ ছিল তা না, তবে প্রথম দিকে আমি বলবো যে প্রায় সবাই, কারণ ইভেন প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য থেকেও আমরা কিন্তু শুনতে পেয়েছি যে তিনি বলেছেন যে জনগণ তো আমাকে 50 বছরের মতো থাকার কথা বলে, এ ধরনের বক্তব্য এসছে। এবং বিভিন্ন জায়গায় দেখা যেত যে বিভিন্ন উপদেষ্টারা বলতো যে, একজন উপদেষ্টা তো বলছে যে ওই মাফিয়া সরকারটি যারা পালিয়ে গিয়েছে তারা তো কিছুদিন ছিল, বাকি সময়টা আমরা থাকবো। আবার অনেকে বলছে যে আমাদের তো ম্যান্ডেট দেওয়া হয়েছে 5 বছরের জন্য, এই ধরনের কিন্তু বক্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখনো বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যদিও প্রধান উপদেষ্টা বক্তব্য কিংবা তার বারবার করে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে থেকে আমরা মানে বুঝতে পারি যে তিনি মনে প্রাণে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনটি হয়ে যাক, এবং তিনি ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন করতে চান, এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই অনেকে বলে যে এই জায়গাতে কিন্তু আরেকটি গ্রুপ আছে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, এবং সেটা কিন্তু আমরা তাদের বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের ভিতর থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় পেয়েছি। সেই কারণে আমাদের সন্দেহ যে আসলে আমাদের মহাসচিব যেটা বলছেন যে একদম পুরা অন্তর্বর্তীকালীন সরকারের পুরা বডিটা কি এই একটা অবাধ
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কি তারা সকলে মানে আন্তরিক কিনা, এইটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সংশয় রয়েছে, সংশয় এবং প্রশ্ন কিন্তু দেখা অবশ্যই হেলেন জেরিন খান, ফিরবো আপনার কাছে। আমি একটু চলে যেতে চাই ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আপনার কাছে। বিএনপি মহাসচিবের আরো একটি উক্তি আছে, তিনি আরো একটি সমাবেশে বলেছেন নির্বাচনী জনসভায়, সেটি হলো যে এবার তো নৌকা নাই, হাসিনা ভারতবর্ষে চলে গেছে, মাঝখানে তার যে সমর্থক আছে তারা বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি, আওয়ামী লীগের নিরাপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। এটা দর্শকদের প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই। তারা বলছেন, অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সমর্থনকারীরা কিভাবে নিরাপরাধ হয়, দর্শকদের প্রশ্ন একটি, এবং সেই সাথে ফ্যাসিবাদী সরকার পতনের 1.5 বছরের মাথায় আওয়ামী লীগের সমর্থকদের খুশি করার চেষ্টা দেশের জন্য অশনি সংকেত বলছেন অনেকে। ধন্যবাদ আপনাকে। দেখুন, মহাসচিব মহোদয় যে কথা বলেছেন এটার উত্তর কিন্তু আসলে মহাসচিবের কাছ থেকে নেওয়া উচিত। উনি কোন প্রেক্ষাপটে বলেছেন ইতিপূর্বে ওনার একটা বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছিল, অনেক মিডিয়াতে আসছিল যে উনি ওনার ইউনিয়নের নেতাদেরকে আওয়ামী লীগের নেতাদের পাশে বাঁচাতে চেয়েছিলেন। পরে দেখা গেল যে না, উনি বলেছেন যারা নিরপরাধ তাদেরকে রক্ষা করার জন্য। তো আমার মনে হয় মহাসচিব সাহেবের বক্তব্য এক্স্যাক্টলি উনি কি ল্যাঙ্গুয়েজে বলেছেন এবং উনি আওয়ামী লীগকে শেল্টার দিতে চেয়েছেন বা নিরাপরাধতার শেল্টার দিতে চেয়েছেন, এটাই প্রশ্নটা আমার মনে হয় মহাসচিব সাহেব ভালো উত্তর দিতে পারবে। কারণ আমার মনে হয় না যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য, আওয়ামী লীগকে দলে ভিড়ানোর জন্য বিএনপি এই জুলাই 36-এর এগেইনস্টে গিয়ে বা দেশের মানুষের পালসের এগেইনস্টে গিয়ে বিএনপি কোনো পদক্ষেপ নিবে এটা আমি মনে করি না। কারণ বিএনপি একটা উদার রাজনৈতিক দল। বিএনপির বক্তব্য হচ্ছে যে একটা সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর, ক্রেডিবল নির্বাচন হোক। 17 বছর যাবৎ মানুষ ভোটের জন্য প্রতীক্ষায় আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা ভোটের অপেক্ষায় আছে। এবং আমরা চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের হোক। এই জন্য চাই তরুণ, আমাদের যে নেতা চেয়ারম্যান সাহেব উনিও কিন্তু তুলনামূলকভাবে অনেকের চেয়েই তরুণ। কারণ ওনার তারুণ্য শুধু বয়সেই না, উনি অনেক আগের থেকেই, যেমন ধরুন যিনি যখন বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন তখন দলকে সুসংগঠিত করেছেন, যখন পরবর্তীতে যে সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন তখন দলকে সুসংগঠিত করেছেন, দেশের প্রতিটি নেতাকর্মীর সাথে কথা বলেছেন, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় দলের জন্য, দেশের জন্য প্রচুর সময় দিয়েছেন। সর্বোপরি উনি ইতিমধ্যে 17 বছর লন্ডনে মানে ইউকেতে থাকা একটা লাইফ সেট হয়ে গিয়েছিল। এই সেটিং লাইফ থেকে উনি নিজের ওয়াইফ, মেয়ে, ওদেরকে নিজেদের ভবিষ্যৎ বা নিজেদের সুখ শান্তি আরামায়েশ চিন্তা না করে দেশের মানুষ, মা দেশনেত্রী বেগম জিয়া, এই টানে কিন্তু উনি দেশে চলে আসছেন। উনি চাইলেই ওখানে থাকতে পারতেন, চাইলেই বাকি জীবন আরামায়েশে কাটাইতে পারতেন। তা না করে দেশের জন্য, দেশের মানুষের জন্য আসছেন। এবং এই যে আপনার একটা উদাহরণ দিই আপনাকে, বাংলাদেশ 71-এ যে স্বাধীনতা লাভ করলো, এই স্বাধীনতার যদি বাংলাদেশ হেরে যেত, যদি স্বাধীনতায় পাকিস্তান জয়লাভ করত, তাহলে যে প্রথম ব্যক্তিটার ফাঁসি হইতো সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন বলতেছে এই কথাটা? উনি 25শে ডিসেম্বর 71-এ, 25শে মার্চ যখন চরম দুঃসময় এবং পাকিস্তান হানাদার বাহিনী যখন আপনার এই গণহত্যা শুরু করলো ঢাকা সহ সারা দেশে, ওই টাইমে উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন, মেজর ছিলেন। ওই টাইমে উনি বললেন আই রিভোল্ট, দেশের জন্যে। দেখেন, ওনার পরিবারের চিন্তা করে না, নিজের চিন্তা করে নেই। তো ওনার যে অবদান, ওখান থেকে শুরু করে বেগম জিয়া থেকে শুরু করে জনাব তারেক রহমান থেকে শুরু করে এই পর্যায়ে দেশের মানুষ কিন্তু
আমার কাছে ব্যক্তিগত মনে হয় দেশের মানুষ কিন্তু এই দলের কাছে, জিয়াউর রহমান সাহেবের কাছে, বেগম জিয়ার কাছে এবং জনাব তারেক রহমানের কাছে ঋণী। অবশ্যই এই ঋণ শোধ করার সময় চলে আসছে। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আমি অবশ্যই ফিরে আসবো আলোচনার বিস্তারিত আলোচনা নিয়ে, এবং এই জনাব তারেক রহমানের এই বক্তব্য কিংবা তার যে পরামর্শ কিংবা তার যে রাজনৈতিক যে দিক নির্দেশনা, সেটি আসলে দেশের তরুণ সমাজ তথা দেশের একেবারে তৃণমূল পর্যায়ে যারা বিএনপি নেতাকর্মী আছে তাদের পর্যন্ত কিভাবে পৌঁছাচ্ছে, তারা কিভাবে নিচ্ছে, এই বিষয়টি নিয়ে নিশ্চয় কথা বলবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচন, সহিংসতা ও প্রতিহিংসা নিয়ে কথা বলছিলাম। আলোচনায় চলে যেতে চাই। হেলেন জেরিন খান, আপনার কাছেই শুরুতে আসতে চাই এবং জানতে চাই যে এবারে 2026-এর 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি বেশ কিছু কার্ডের কথা বলা হচ্ছে। বিএনপি চেয়ারম্যানের তরফ থেকে আমরা শুরু থেকেই শুনছি। নির্বাচনী প্রতিশ্রুতি সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, এবারে নির্বাচনের প্রতিশ্রুতিতে বিএনপি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বেশি? দেখেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে সবার আগে যেটা বলেছেন যে আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন যে তিনি একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান। প্রথম প্রতিশ্রুতি হলো এটা যে সেখানে মানুষ যাতে, মানে বিশেষ করে নারীরা যাতে মানে শান্তিপূর্ণভাবে গভীর রাতেও তারা যাতায়াত করতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তিনি, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলাকে তিনি অনেক বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। এছাড়া তিনি ফ্যামিলি কার্ডকে অনেক গুরুত্ব দিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই ধরনের কার্ডের কথা বলেছেন, যার মধ্যে দিয়ে অর্থনৈতিকভাবে নারীরা ব্যাপকভাবে স্বাবলম্বী হবে। কারণ আপনি জানেন যে আসলে সবসময় বিএনপির পক্ষ থেকে নারীদের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি নারীদের উন্নয়নের জন্য, অগ্রযাত্রার জন্য তিনি কিন্তু মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন, এবং পার্লামেন্টে তিনি 30 সিটে উন্নীত করেছিলেন। এছাড়া প্রশাসনও নারীরা যাতে সর্বস্তরে যাতে তাদের কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা করেছিলেন। ঠিক একই তারই ধারাবাহিকতা আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, প্রথমে ইন্টারমিডিয়েট, পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করেছিলেন, যেটা কিন্তু শুধু দেশে নয় সারা পৃথিবীতে সমাদৃত হয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের চেয়ারম্যান আমাদের নির্বাচনী ইস্তেহারে, আমি যেহেতু শিক্ষা বিষয়ক সহ সম্পাদক এই জায়গাটা খুবই গুরুত্ব দিতে চাই, তিনি এখানে কিন্তু একদম আমূল মানে ঢেলে সাজাতে চেয়েছেন শিক্ষা ব্যবস্থাকে। আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিংবা আমাকে একটা শিক্ষিত মা দেন আমি একটা উন্নত জাতি দিব, এই কথাগুলো কিন্তু সারা পৃথিবীতেই মানে অমর হয়ে আছে। সেটাকে সামনে রেখেই আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তিনি কয়েকটা ধাপে করেছেন, যে নিম্ন এবং মাধ্যমিক শিক্ষা সেটা চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রদান করবেন, এবং উচ্চ মাধ্যমিক জ্ঞান ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছেন। আবার এবং গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিতে চাচ্ছেন। কারণ আপনি জানেন যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, যে যখন আমরা বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, তখন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট কিন্তু র্যাঙ্কিংয়ে দেখা গিয়েছে 200-র মধ্যে ছিল, কিন্তু সেটাই পরবর্তীতে এই দীর্ঘ 17 বছর আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে 1000-এর নিচে চলে গিয়েছিল। কাজেই তিনি কিন্তু গবেষণাকে গুরুত্ব, কারণ গবেষণা যত বেশি গবেষণা হবে তত বেশি মানে শিক্ষা কার্যক্রম উন্নত হবে, সেই জন্য সেটাতে আবার। এবং তিনি বলেছেন যে মানে ভাষাভিত্তিক শিক্ষা, মানে এক শিক্ষা যেন সম শিক্ষা হয়, সেই কারণে সেখানেও তিনি গুরুত্ব দিতে অগ্রাধিকার দিতে চাচ্ছেন। এবং তিনি কর্মমুখী শিক্ষা, যেটা আরেকটা জায়গায় বলেছেন যে আমাদের জাতীয় বাজেটের জিডিপির 5% তিনি শিক্ষা খাতে দিতে চাচ্ছেন। অর্থাৎ মানে শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব, আর এটাও তো আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কারণ যদি শিক্ষাকে গুরুত্ব দেওয়া না হয়। আরেকটা বিষয় হলো যে কর্মসংস্থানে মানে এটা কি
এটা কি আমি বলতে চাই যেটা হলো যে কারিগরি শিক্ষাকেও কারিগরি তিনি গুরুত্ব দিতে চাচ্ছেন, কারণ কি আপনি জানেন যে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী, সে তারা কিন্তু দেশে বিদেশে কর্মসংস্থানের যাচ্ছে, জন্য। একটা হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, তারা তো মোটামুটি ভালো করছেন, কিন্তু এই যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণী যারা যাতে করে দেশে বেকার সংখ্যা লাঘব করা যায়। আমরা এই কারিগরি শিক্ষাটা না দেওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী আপনি ভারত যান কিংবা শ্রীলঙ্কায় যান, তারা কিন্তু কারিগরি শিক্ষা প্রদানের জন্য তো সেখান থেকে একজন নাগরিক গিয়েই কিন্তু একটা ভালো জব পেয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশের কোন নাগরিক ওখানে গিয়ে ওয়ার জব। অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয়ে যায় এখানে কিন্তু আরেকটা বিষয় বলেছেন যে ভাষা ভিত্তিক মানে ভাষার উপরে গুরুত্ব দিতে চাচ্ছে, যেমন ধরেন বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরো একটি প্রয়োজনীয় ভাষা আরবি, জাপানিজ কিংবা কোরিয়ান এই ভাষাগুলো। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান, অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আপনাকে যুক্ত করতে চাই। একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি হলো যে জনাব তারেক রহমানের এই যে নতুন ধরনের রাজনীতি কিংবা তার মিশন, তার ভিশন, তার প্ল্যান, তার পরিকল্পনা, এইটি আসলে দেশের তৃণমূল পর্যায়ে বা নতুন মানে যারা আছেন নেতৃত্বে, তরুণ নেতৃত্ব, তারা কিভাবে নিচ্ছেন এবং তাদের পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে কিনা তার নির্দেশনাটা ঠিক মতো। জনাব বদরুদ্দোজা বাদল। দেখুন, আমাদের শুরুতে ছিল 19 দফা জিয়াউর রহমান সাহেবের, তারপরে ভিশন 2030 ম্যাডাম খালেদা জিয়ার, এবার হয়েছে 31 দফা, এবং এই 31 দফা হয়েছে 2023-এর 13ই জুলাই, সরি 13ই এপ্রিল। তো এটার সাথে যেহেতু 2023-এর এটা 31 দফা, এটার সাথে জনাব তারেক রহমান সহ আমরা বিএনপির বিশেষ করে চেয়ারম্যান সাহেব এটার সাথে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টা এক করেছেন। তো এখন 31 দফায় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, দ্রব্যমূল্য, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতা সবই আছে। এখন এটা দেখেন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আমাদের। এখন আপনি যাই কিছু করবেন সাথে সাথেই তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে, সেটা মোবাইলে হোক, ফোনে হোক বা টেলিভিশনে হোক। কাজেই প্রত্যেক নেতাকর্মীর কাছেই এই মেসেজ চলে গিয়েছে এবং প্রত্যেক নেতাকর্মী তারা সচেতন এবং এই 31 দফা কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এবং আমাদের চেয়ারম্যান সাহেবও ডে 1 থেকে দেখেন এই 25শে ডিসেম্বর উনি দেশে আসছেন, এখন পর্যন্ত আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বোধহয় উনি এই কাজের মধ্যেই আছেন। যার ফলে প্রতিটি নেতাকর্মীও ওনাকে ফলো করতেছেন এবং প্রত্যেকটা মেসেজ তাৎক্ষণিকভাবে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো উনি প্রতিটি জেলার প্রতিটি এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত নেতাদের সাথে উনি কথা বলেন, উনি তাদের বাই নেম চিনেন। কাজে এটা অনেক সহজ আমাদের জন্য, ওনার মতন নেতৃত্বের জন্য। কাজে এটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার কোনোই কারণ নেই এবং প্রত্যেকেই সচেতন, প্রত্যেকেই এবং এটা নিয়ে কাজ করতেছে এবং জনগণও খুব উদ্বুদ্ধ যে ওনার নেতৃত্বে ওনার যে প্ল্যান, এই প্ল্যানটা যেন বাস্তবায়ন হয়। জনগণও উদ্বুদ্ধ মানে উন্মুখ হয়ে আছে যে ওনাকে যেন রাষ্ট্রনায়ক হিসেবে ভোট দিয়ে আনতে পারে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অবশ্যই আপনার প্রত্যাশা এবং হেলেন জেরিন খান আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো দর্শক এই ছিল RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।